এলিমেন্টারি ডিজিজের ইউটিউবে ষষ্ঠ রোগ নিয়ে আলোচনা করব। রোগের নাম হচ্ছে উদারময় অর্থাৎ ডায়রিয়া। সংক্ষেপে যদি আমরা বলি, ডায়রিয়া কাকে বলে? অর্থাৎ কুণ্ঠনীহীন যে কোনো পায়খানাকেই আমরা সচরাচর উদারময় বলতে পারি। আর পাতলা পায়খানা অর্থাৎ কোনো রকমের কন্ট্রোল করা যায় না যেই পায়খানাকে, এবং সেটা যদি নরম হয় তখনই আমরা বুঝে নেব সেটা ডায়রিয়া। ডায়রিয়ার নানা রকম কারণ থাকতে পারে। আমি কতগুলো কারণ ব্যাখ্যা করেই আমি ওষুধে চলে যাব, কারণ আমাদের লক্ষ্য একটাই, কত সহজেই এলএম পদ্ধতি ব্যবহার করে আমরা রোগগুলো ভালো করতে পারি। সেই সুবাদে আজকের এই আলোচনা থাকতেছে অর্থাৎ তরুণ রোগ, শরিক মায়াজম, সাইকোটিক, সিভিলিটিক, টিউবারকুলোসিস এবং অসাধ্য রোগ যেগুলো সচরাচর কোনো রকমে ভালো হয় না, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে চলে আসি যে কি কি কারণে সেটা হতে পারে। সেই কারণগুলো বলেই আমি লক্ষণে চলে যাব, তারপরে আমি আলোচনা করব। চলে আসি। প্রথম কারণ হচ্ছে ঠান্ডা বা অতিরিক্ত গরমে কালে অথবা শীতকালে পাতলা পায়খানা হইতে পারে, সেটাকে আমরা ডায়রিয়া বলতে পারি। আর প্রশ্ন আসছে, ডায়রিয়ার সঙ্গে অনেক সময় কলেরা, আমশা এবং উদারময়ের পার্থক্য আমরা জেনে রাখা উচিত। কলেরার পার্থক্য, কলেরার সঙ্গে অনেক সময় বমি থাকে, নাও থাকতে পারে, এবং কলেরার সাথে সাথে রোগী অত্যন্ত পাতলা পায়খানার সাথে বমি, এবং রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, এবং সেই দুর্বলতার কারণে খিঁচুনি হয়, এবং আরও অনেকগুলো সিমটম দেখা দেয়, যেগুলো ডিহাইড্রেশন বলা হয়। অর্থাৎ শরীরে যদি জল কমে যায় তখনই আমরা কলেরা হিসাবে ট্রিটমেন্ট করতে পারি। সেটার আজকের আলোচনার বিষয় না, কারণ পার্থক্যটা একটু মনে রাখার জন্য এইটুকু বলছি। আর আমভাব পায়খানার সঙ্গে যদি আম মিশ্রিত অথবা মিউকাস, যেটা আমরা বলি ঘন এবং অনেকটা দেখতে কফের মতো, সেটা হইতে থাকলে সেটাকে আমশা বলা হয়। সেটাও অনেক সময় কুণ্ঠন ছাড়াই অনেক সময় আমশা দেখা দিতে পারে। এই দুইটা রোগের পার্থক্যের মধ্যে জেনেই আমরা লক্ষণগুলো আলোচনা করছি। যদি কোনো কারণে ঠান্ডা বা গরম বেশি লাগে অথবা গরম পড়ে, তাহলেই অনেক সময় পাতলা পায়খানা হতে পারে, তাকে আমরা বলবো ডায়রিয়া। আর দেখুন, অতিরিক্ত খাওয়া, গুরুপাক অর্থাৎ চর্বি, অনিয়মিত খাওয়া, চর্বিযুক্ত খাওয়া, এই কারণেও অনেক সময় পাতলা পায়খানা হইতে পারে। তারপরে পচা বাসি মাছ, মাংস, ডিম অতিরিক্ত খাওয়া, অথবা পচে গেলে খাওয়া, অথবা নষ্ট হয়ে গেলে সেই খাবারগুলো খেলেই আমরা ডায়রিয়া হইতে পারে। ওষুধগুলো নিয়ে আমরা পরে আলোচনা করার চেষ্টা করব। চলে আসি, অনেক সময় অনাহারের কারণও হইতে পারে, অর্থাৎ অতিরিক্ত মানসিক এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণেও এই রোগ হতে পারে, অর্থাৎ ডায়রিয়া অথবা উদারময়। চলে আসি, তারপরে আছে কি, অতিরিক্ত মশলা জাতীয় অথবা কোনো কেমিক্যালস মিশানো জিনিস খেলেও অনেক সময় হতে পারে, যেটা আমরা সচরাচর আমাদের ভেজাল খানার ভিতরে সেটা হয়ে থাকে। সেটা মশলাযুক্ত হতে পারে, অথবা ভেজাল খাদ্য হতে পারে, অথবা কোনো রাসায়নিক কারণও সেটা হতে পারে। তারপরে যেই ষষ্ঠ কারণটা, সেটা হচ্ছে হঠাৎ করে গরম থেকে এসে ঠান্ডা জলে স্নান করা, অথবা ঠান্ডার কারণে যদি কোনো রকমের গরম পানি হঠাৎ করে ব্যবহার করা হয়, তাইলেও সেটা হতে পারে। আর দেখুন, এই কারণগুলো আমরা অনেকেরই জানা আছে। অধিক রাত্রি জাগরণ, অর্থাৎ বিনা কারণে অথবা অন্য কোনো কারণে, অথবা রাত্রিবেলা ডিউটির কারণেও অনেক সময় আপনার রাত্রি জাগরণ হইতে হয়, সেই কারণেও পাতলা পায়খানা হইতে পারে। তারপরে দীর্ঘদিন আমশা ভোগা, অথবা রোগীর প্রথম আমশা হলে পাতলা পায়খানাও হয়, এবং দিনে 4-5 বারও হতে পারে। তারপরে যেই কারণটা 9 নম্বর বলবো, সেটা হচ্ছে জীবাণুঘটিত কারণে, অর্থাৎ ব্যাকটেরিয়া অথবা জীবাণুঘটিত কারণে যদি কোনো রোগ হয়, তাহলে সেটা ভাইরাস হতে পারে, অথবা ব্যাকটেরিয়াও হতে পারে। তারপরে গণ্ডমালা, অর্থাৎ শরীরে যদি কোনো রকমের
টিউমার অথবা লিম্ফোমা বডিগুলোতে দেখা যায়, তখনও এটার পূর্বাভাস আমরা এটা হতে পারে। তারপরে শোক, দুঃখ, ভয়, এবং এই শোক, দুঃখর ভয় এর কারণেও আমাদের ওষুধগুলো পার্থক্য অনেক সময় আপনারা বুঝতে পারবেন। তাইলে এই সকল কারণে এই কুন্তনহীন উদারময় হয়ে থাকে, যেটাকে আমরা ডায়রিয়া বলি। অর্থাৎ কোনো রকমের বেগ ছাড়াই অথবা অনায়াসী পায়খানা হয়ে যাওয়া, সেটাও এই পর্যায়ে পড়ে। তাহলে চলে আসি লক্ষণটা কী, কীভাবে আমরা বুঝবো এই ডায়রিয়া অথবা উদারময়। প্রথম কথা হচ্ছে বমির ভাব। অনেক সময় বমি হয়, নাও হতে পারে, কিন্তু পাতলা পায়খানা হবে, সেটার কোনো সময় বর্ণ থাকে, কোনো সময় বর্ণ ছাড়াই হয়, অর্থাৎ হলুদ বর্ণের হয়, তারপরে হয়তো বেশি অতিরিক্ত হলে পানির মতন হয়ে যায় এবং ডিহাইড্রেশনের সৃষ্টি হয়। এই ডিহাইড্রেশনের আগ পর্যন্ত বলবো যে সেটা ডায়রিয়া। যখনই ডিহাইড্রেশন হয় তখনই আরও অনেকগুলো লক্ষণ এসে সেটা কলেরার মতন অবস্থা দেখা দেয়, অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং মৃত্যুর দিকে ঢুলে পড়ে। সেই কারণে ডিহাইড্রেশন যেন না হয়, সেই কারণে এই অতিরিক্ত পানি খাওয়া অথবা যেটা আমরা লবণ জল বলি সেটা যেন আমাদের মনে থাকে। তারপরে জিহ্বা অনেক সময় সাদা হয়ে থাকে, ময়লাযুক্ত হলুদ বর্ণের হতে পারে অথবা লাল বর্ণেরও হতে পারে, নানা শুকনোও হতে পারে ডিহাইড্রেশনের কারণে। এবং আর যে 4 নম্বর কারণটা, অনেক সময় শ্বাস প্রশ্বাসের অত্যন্ত দুর্গন্ধ হয়ে থাকে। অর্থাৎ পাতলা পায়খানার সঙ্গে যদি এই সকল থাকে তাহলে আমরা ধরেই নেব সেটা ডায়রিয়া অথবা উদারময়। এখন প্রশ্ন হচ্ছে, এই সকল লক্ষণের ভিত্তিতেই আমরা কি করে ওষুধ নির্বাচন করা করব। আমাদের প্রত্যেকটা ওষুধেরই লক্ষণ আছে। সুতরাং প্রথম যদি আমি বলি, আমাদের দৃষ্টিতে আমরা সাধারণত ডায়রিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তরুণ আর একটা হচ্ছে ক্রনিক। সচরাচর তরুণ হচ্ছে হঠাৎ কোনো কারণে আপনার যদি এটা রোগ হয়ে থাকে, সেটাকে আমরা তরুণ রোগ হিসাবে চিহ্নিত করতে পারি। সেজন্য তরুণ রোগের হিসাবে চিহ্নিত করলে আমার ওষুধগুলো সহজ হয়ে যায় এবং 10টা ওষুধের আমি নাম বলবো। এই সকল লক্ষণের ভিত্তিতে আপনার প্রয়োগ করলে তরুণ রোগ অতি শীঘ্র 2-3 ঘন্টা থেকে 1 দিনের ভিতরে ভালো হয়ে যাবে, অথবা 2 দিন লাগতে পারে। এবং সুবিধাটা কি, এলএম সিস্টেমের M1 M2 দিয়েই তরুণ রোগের চিকিৎসা ঘনমাত্রা দিয়েই আপনার সকল রকমের সমস্যা সমাধান করতে পারবেন, খালি একটু লক্ষণগুলো মনে রেখেই ওষুধটা প্রয়োগ করার। চলে আসে কী ওষুধ হতে পারে। দেখুন, বদহজমের কারণে অথবা অন্য কোনো পেটের ট্রাভেলসের কারণে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে চায়নাকে আমরা 1 নম্বর হিসাবে ধরেই নিতে পারি। পাতলা পায়খানা এবং বমির ভাব থাকতে পারে, নাও থাকতে পারে, অর্থাৎ পেটে হজম হবে না, বুটবাট শব্দ করবে, এবং তখন আমরা চায়না ব্যবহার করতে পারি। আর 2 নম্বর যে ওষুধটার কথা বলবো, নাক্স। আমরা সবাই জানি কখন নাক্সকে আমরা ব্যবহার করব, কখন ব্যবহার করব না, এবং নাক্সের লক্ষণও জানা আছে। অতিরিক্ত রাত্রি জাগরণ, মশলাযুক্ত খাওয়া, আলস্যে বসে দিন কাটানো অথবা চেয়ার টেবিলে বসে কাজ করা, এই সকল নানা চিন্তাভাবনা নিয়ে যারা আছেন তাদের এই উদারময়ে নাক্স এবং চমৎকার কাজ করে। এবং আপনার এই রেজাল্ট আমি বলবো 2 ঘন্টা থেকে 1 দিনের ভিতরেই আপনি ভালো করতে পারবেন ডায়রিয়া নামক রোগকে, যদি সেটা তরুণ রোগ হয়ে থাকে। তারপরে যে ওষুধটা আসে সেটা হচ্ছে পোডোফাইলাম। অর্থাৎ এটারও কতগুলো লক্ষণ আছে এবং পেটে বুটবাট করে, একদম প্রচুর পাতলা পায়খানা, মনে হলো যে আর পেটে কিছু নাই এবং শান্তি। কিন্তু কতক্ষণ পর দেখলেন আবার পেটে বুটবাট করে, সেই পেট ফেবে অথবা আরম্ভ হলো এবং তারপর আবারও পায়খানা হলো। এইটাই হলো পোডোফাইলিনের মেইন লক্ষণ। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আসে ইপিকাক। আমি ওষুধগুলোর নাম বলে যাচ্ছি, যেহেতু প্রত্যেকটা ওষুধের লক্ষণ আপনাদের জানা আছে, অথবা আমার ভিডিওগুলো দেখে জেনে নেওয়ার চেষ্টা করবেন, অথবা ম্যাটেরিয়া পড়েও লক্ষণগুলো একটা ওষুধের 3-4টা লক্ষণ করে মনে রাখার চেষ্টা করবেন। আমার ভিডিও আছে, ওষুধের উপরে ভিত্তি করে আমি 7টা লক্ষণ দিয়েই ওষুধ
অনেকগুলো আলোচনা করতে যাচ্ছি, সেগুলোও দেখার আহ্বান জানাচ্ছি। চলে আসি ইপিকাকের পরে যেটা আসে বাচ্চাদের জন্য ক্যামোমিলা। অর্থাৎ বাচ্চারা অনেক সময় বিরক্ত ভাব থাকে এবং মেজাজের কারণে যদি এরকম পাতলা পায়খানা অথবা ডায়রিয়া হয়ে থাকে, তাইলে আমরা উদারম হয়ে থাকে, তাহলে আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি। তারপরে যে ওষুধটা আসে ব্রায়োনিয়া। এগুলোর গরম ঠান্ডা, হঠাৎ করে গরম যদি হয়, গরমকালেও এই ব্রায়োনিয়া আমরা প্রয়োগ করতে পারি। সাধারণত পেটে ব্যথা হয়, মাথা ব্যথাও থাকতে পারে, তাহলে কিন্তু ডায়রিয়া এই কারণে এটা দিতে পারি। তারপরে যে যে ওষুধটা আছে কলসিকাম, সেটাও কলসিকামের স্পেসিফিক একটা লক্ষণ আছে। কলসিকামের সচরাচর খাওয়ার দ্রব্যের গন্ধেই সচরাচর এই রোগটা হয়ে থাকে। সেটা যদি কলেরাও হয়, এই লক্ষণটা থাকে, তাহলে কিন্তু এই ওষুধ কলেরাতেও কাজ করে। অর্থাৎ গন্ধেই তার বমির ভাব হয় এবং সেই কারণে তার পাতলা পায়খানা হয়, তাহলেই এই ওষুধটা আসতে পারে। তারপর কি ক্লোটেন্টিক, এটা একটা সুন্দর লক্ষণ আছে। যেমন এটার সঙ্গে তুলনা করা হয় মলগুলো অনেক সময় হাঁসের পায়খানার মতন। হাঁসের পায়খানা যেরকম চট করে বেরিয়ে গেল, 1 মিনিটে সব বেরিয়ে গেল, সব মনে যেন আর কোনো অশান্তি নেই, কিন্তু কতক্ষণ পরে আবার হয়। সেই লক্ষণের ভিত্তিতেই আমরা কোটেন্টিক ব্যবহার করতে পারি। দেখুন, এই সকল ওষুধগুলো যখন পড়বেন, চেষ্টা করবেন কোন ওষুধটা কীভাবে মনে রাখলে আপনি প্রয়োগ করতে পারবেন। তারপরে যে ওষুধটা চলে আসি, সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। এটারও স্পেসিফিক কতগুলো লক্ষণ আছে। অর্থাৎ পাতলা পায়খানা হওয়ার পরে যদি সেটা কিছুক্ষণ থাকার পরে সবুজ বর্ণ ধারণ করে, তাহলেই আর্জেন্টাম নাইট্রিকাম। এই এক একটা ওষুধের এক একটা লক্ষণ যদি মনে রাখতে পারেন, তাহলে অনায়াসে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি। এই বৈশিষ্ট্য কিন্তু আর কোনো ওষুধে পাবেন না। কীরকম? যখন কোনো পাতলা পায়খানা হওয়ার পরে কিছুক্ষণ বাতাসের স্পর্শে আসলেই সেই পায়খানার বর্ণটা যদি সবুজ হয়ে যায়, তাইলেই ধরে নেবেন আর্জেন্টাম নাইট্রিকাম 1 নম্বর ওষুধ হিসাবে বিবেচনা করা হয়েছে। সাথে যদি মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আরও ভালো। এভাবে আমরা প্রায় 9টা ওষুধে আলোচনা করলাম। শেষ নম্বরটা হচ্ছে অ্যাকোনাইট। দেখুন, এটাই প্রথম আলোচনা করার কথা ছিল। এগুলো কোনো তরুণ রোগে ব্যবহার হয়ে থাকে এবং যে কোনো সময় হঠাৎ করে যদি কোনো পাতলা পায়খানা আরম্ভ হয় এবং কোনো কিছু খাওয়ার পর, অথবা গরম ঠান্ডা, অথবা যে কোনো কারণে হোক, এই অ্যাকোনাইট 15 মিনিট পর প্রয়োগ করলে 2-3 মাত্রা প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখবেন রোগীর কী উপকার হয়। অর্থাৎ রোগীর অ্যাকোনাইটের কতগুলো লক্ষণ আছে। তারপরও ঝড়ের গতিতে যে রোগ আসে, সে রোগে আমরা অনায়াসে এই ওষুধটা ব্যবহার করতে পারি। চলে আসি, তাহলে বুঝলাম তরুণ রোগ অর্থাৎ স্ট্রং ডায়রিয়া আমরা যেটা বলি উদারময়, সেটার চিকিৎসা তরুণ রোগে ভাগ। কিন্তু ক্রনিক ডিজিজ অর্থাৎ যেই রোগটা দীর্ঘদিন সে ভোগে আসছে, পাতলা পায়খানা হয়, আবার ভালো থাকে, কয়েকদিন পাতলা পায়খানা হলো এবং দীর্ঘদিনে সে ভোগে, সেটাকে সে হয়তো রোগ হিসেবেও মনে করে না। কিন্তু সে সকল ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, সেই শরিক মায়াজম যদি হয়ে থাকে, শরিক মায়াজমের লক্ষণগুলো যদি তার দেহে আপনারা দেখতে পান এবং যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো পরে মায়াজমের ভাগগুলো প্রতি রোগীর আইডেন্টিফিকেশান অর্থাৎ কেস টেকিং নিয়েই এগুলো নির্বাচন করে রাখবেন। তা না হলে হোমিওপ্যাথিক পূর্ণাঙ্গ চিকিৎসা করা যায় না। এই কারণে যে সব সময় তরুণ রোগের ওষুধ দিয়েই আপনি চিকিৎসা করতে পারবেন না। তাহলে 1 নম্বর কি? সালফার। 2 নম্বর সালফারের লক্ষণ আছে। 2 নম্বর হচ্ছে ক্যালকেরিয়া ফস। দেখুন, এই সুন্দর ওষুধটা, অর্থাৎ ক্যালসিয়ামের কারণে অনেক সময় বাচ্চাদের এই ক্যালসিয়ামের অভাবে অনেক সময় হজম প্রক্রিয়া অথবা আমরা এলিমেন্টারি ডিজিজে পড়াতেছি, সেখানে কাজ করে না গতিকে ক্যালকেরিয়া ফসও প্রয়োগ করতে পারে। তারপরে এলো, অর্থাৎ সংক্ষেপে পায়খানা অনেক সময় র্যাকটম পর্যন্ত বেরিয়ে পড়ে পায়খানার কোথাহীন কারণে, অর্থাৎ এই ডায়রিয়া পাতলা পায়খানার কারণে। চলে আসি অ্যান্টিমক্রুট, চমৎকার একটা মেডিসিন, যেটা আমরা গ্যাস্ট্রিকের ট্রাভেলসে এই ওষুধের প্রয়োগ করা যায়। তারপরে এপিসমেন, এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা ওষুধের লক্ষণগুলো জানা আছে। আপনারা এই 2-1টা লক্ষণ মনে রাখলেই লক্ষণভেদে ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। যেহেতু রোগের নাম দৃষ্টে এই ওষুধগুলো বলাও আমার ঠিক না, এই কারণে তারপর আমি জোর দেব, বলছি রোগকে চেনার জন্য, কিন্তু প্রয়োগ করার জন্য।
প্রয়োগ করবেন লক্ষণ ভিত্তিতে। এটুকু মনে রেখে আমি আলোচনা আবারও করতে যাচ্ছি। 7 নম্বর ওষুধ হলো সিক্লিকর, তারপরে 8 নম্বর সরিনাম। অর্থাৎ মায়াজমের ভিত্তিতে যদি আপনি চিকিৎসা করেন, এই ওষুধগুলোর কথা নামগুলো মনে রাখবেন। আমি আবারও বলছি, সালফার, ক্যালকিরিয়াফস, অ্যালো, অ্যান্টিমক্রুড, এপিসমেল, পালস, সিক্লিকর, সরিনাম, অ্যালুমিনা, ব্যাস। তারপরে সিবিলিটিক মায়াজম যদি হয়ে থাকে, দেখুন কী সুন্দর ভাগ করা আছে। বলে স্যার আমি সিবিলিটিং কী করে বুঝবো? ওই আমি বলছি, কেস টেকিং নেওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন, তার বংশগতি থেকে শুরু করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর উপরে ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে এই রোগীটা আদৌ কি সিবিলিটিক মায়াজম নাকি সিবিলিটিক মায়াজম না। মনে রাখবেন, সিবিলিটিক মায়াজমের প্রথম সিমটম হচ্ছে দাঁত যদি ক্ষয়প্রাপ্ত, দাঁত যদি পড়ে যায়, দাঁত যদি ফিলিং করে, অথবা মুখের দাঁতের যদি ট্রাভেলস থাকেই, তাহলে ধরে নিতে পারেন তার সিবিলিটিক মায়াজমটা আছে। তার অর্থ এই কথা নয় যে এখানে ওষুধটা ব্যবহার করতে পারে। এরকমভাবে প্রত্যেকে অঙ্গের উপরে ভিত্তি করেই আপনি সিবিলিটিক মায়াজমটা নির্বাচন করবেন, সেই হিসাবে ওষুধগুলো প্রয়োগ করার চিন্তা করবেন। প্রথম যে ওষুধটা আসে সেটা হলো মার্কসল, এবং দ্বিতীয় নম্বর ওষুধ বলবো আর্সেনিক অ্যালবাম, তৃতীয় নম্বর ক্যালিব্র্যাকম, চতুর্থ নম্বর ম্যাক্সাল, পঞ্চম মেজোরিনাম এবং নাইট্রিক অ্যাসিড। এই কয়েকটা ওষুধ মনে রাখলে, লক্ষণগুলো মনে রাখলে আপনি মায়াজমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ যাদের শরীরে দীর্ঘদিন রোগে ভুগতেছে এবং সেই মায়াজমেটিক ওষুধগুলো প্রয়োগ করলে চমৎকার কাজ দেবে। এবং মায়াজমেটিক অর্থাৎ চিররোগ অর্থাৎ ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে আমি আশা করব এই সকল রোগের অর্থাৎ উদারময় রোগের চিকিৎসা করতে আপনাকে 5 বা 7 থেকে 10 দিনের ভিতরে আপনি অনায়াসে চিকিৎসা করতে পারবেন। কারণ এগুলোর গভীরতা হয়তো অনেক সময় বেশি হয় না, কিন্তু এগুলো যদি দিন দিন এটা দীর্ঘ 6 মাস 1 বছর চিকিৎসা না হয়ে থাকে, তাহলে অনেক সময় সেগুলো অন্য দিকে রূপ নিতে পারে এবং সেটা টিউবারকুলোসিস হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আতে ঘা, এই যে ওষুধগুলোর নাম বললাম। তারপর আসে সাইকোসিস, অর্থাৎ রোগী যদি সাইকোসিস হয়ে থাকে তাহলে থুজা, ন্যাট্রামসাল, ন্যাট্রামিউর, কোস্টিকা, এই 4-5টা ওষুধে মনে রাখবেন। যখনই আপনি বুঝবেন রোগীটা সাইকোসিস এবং আমি তরুণ রোগের ওষুধ দিয়ে, ডায়রিয়ার ওষুধ দিয়ে তার চিকিৎসা হচ্ছে না, তখনই মায়াজমেটিকের উপরে ভিত্তি করে আপনি এই সকল ওষুধ প্রয়োগ করতে পারেন, যেটা আপনাকে অত্যন্ত সাহায্য করবে এবং চিকিৎসা দিতে সহায়তা করবে। চলে আসি তারপরে টিউবারকুলোসিস, অর্থাৎ টিউবারকুলোসিস যদি রোগী বসে থাকে, যার ওজন কমে যায়, অর্থাৎ শরীরের খায় যায়, স্বাস্থ্য হয় না, অথবা উদারময় হয় এবং কদিন কোষ্ঠকাঠিন্য, তারপরে উদারময় হয়, কিছুতেই কোনো ওষুধে কাজ করে না, তখনই আপনি চিন্তা করবেন যে মায়াজমেটিকের তার যদি থাকে এবং মায়াজমেটিকের লক্ষণ যদি পান, অথবা বংশগতিতে থেকে তার যদি এসব রোগ আসে, তাইলে আপনি অনায়াসেই ফসফরাস। তারপরের ওষুধটা ক্যালকেরিয়াকার, টিউবারকুলিনাম বোভিনাম এবং ক্রোটেলাস, কার্বোভেজ, এ সকল ওষুধ আসতে পারে। অনেক সময় খাদ্যদ্রব্যের বিষাক্ত থেকেও হইতে পারে। সে সময়ও অনেক সময় লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন, যদি মায়াজমেটিক ছাড়াও আপনাকে চিকিৎসা করতে হয়। তারপরে যে ওষুধটা আসে, অর্থাৎ আমি আলোচনা করতে চাচ্ছি যে এই ডায়রিয়া রোগে অনেক সময় কঠিন থেকে কঠিনতর রোগ যদি হয়, দেখবেন তখন কোনো ওষুধেই কাজ করছে না, অর্থাৎ সেই ডায়রিয়া রোগী দিন দিন তার দেহ ক্ষয় হচ্ছে এবং রোগ ভালো হচ্ছে না, তখনই মায়াজম ভিত্তিক এবং নসস ওষুধের উপরে ডিপেন্ড করার চেষ্টা করবেন, কারণ নসস ওষুধগুলোর কাজ এবং গভীরতা অনেক বেশি। সেই সুবাদে আপনাকে আমি বলবো মেডোরিনাম, সিভিলিনাম, টিউবারকুলিনাম বোভিনাম এবং কার্সিনোসিন। কি চমৎকার! কোনো এক ডাক্তার আমাকে বলছে, একটা কেস টেকিং দিয়েই আজকের এই আলোচনাটা শেষ করার চেষ্টা করব, সেটা হচ্ছে ক্যান্সার অর্থাৎ কার্সিনোসিন চিকিৎসা। রোগীর অবস্থা ভেদে সব লক্ষণগুলো পেয়ে যখন দেখলো তার বংশগতি যে 2-3 জনেরই ক্যান্সার বডি আছে এবং ক্যান্সারের বংশগত কারণ থাকাতেই সে সেটা নির্বাচন করেছিল যে না, এই রোগীর তো অন্য কোনো ওষুধ দিয়ে হয়তো চিকিৎসা হবে না, অথবা তরুণ রোগের চিকিৎসা করে সে কাজ পায় নাই। কারণ তরুণ রোগের কাজ 2-3 ঘন্টা বা 6 ঘন্টার ভিতরে হতে পারে, কিন্তু সে একদিনের ভিতরে কোনো রেজাল্ট না পাওয়াতে সে কার্সিনোসিন ওষুধ দিনে 2বার কি 3বার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তার এই দীর্ঘদিনের উদারময় চমৎকার সে ভালো করেছে। কেন এসব কথাগুলো বলছি? কারণ আমাদের যুগে 50 শতাব্দীর পদ্ধতির যুগে আমরা ঢুকে আমাদের অনেক কিছু জানার আছে।
আমি এই কারণে বলছি যে নসস ওষুধের যে গভীরতা এবং যে কাজের পরিধি অথবা সর্ব রকম রোগেরই এটা কাজ করে থাকে, যখন দেহের আর কোনো রকমের ইমিউনিটি থাকে না, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, রোগগুলোকে ভালো করার ক্ষমতা যখন থাকে না, তখনই আমাদের এই সকল ওষুধের উপরে ডিপেন্ড করতে হয়। সেই হিসাবে আমি আজকের এই আলোচনা অর্থাৎ তরুণ রোগ উদারময়ে কার্সিনোসিন ওষুধও ব্যবহার করা যায়। আজকে সেই উদাহরণ দিয়ে এবং আমার এই ভিডিওটি আপনারা যারা আমার ভিডিও দেখছেন ইউটিউবে, তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলি প্রচার করে আগামী দিনে যেন আমরা সবাই যারা আমরা ওষুধ সেবন করি অথবা ডাক্তারের চিকিৎসা করি অথবা হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু জানতে চাই এবং হোমিওপ্যাথি কীভাবে চিকিৎসা করে এবং কত তাড়াতাড়ি করতে পারে, তাদের উদ্দেশ্যেই বলবো এলএম সিস্টেমে যে কোনো ওষুধ প্রয়োগে আপনারা ঘর থেকেও শুরু করতে পারেন। দিনে একবার দুইবার দিয়ে M1 M2 M3 প্রয়োগ করে ব্যর্থ হইলেই আপনি ওষুধটা পাল্টাবেন। কি সুন্দর সিস্টেম! এই আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।